দেখেলন ভাই চালন একদম 350 একের মাল 350 আপা ব্যাগ লাগবো আয় না আপা জায়গাটা অনেক সুন্দর না শুধু অনেক প্রাউডই এই একটা মিনিট দাঁড়ান মামা নীল কালারের মধ্যে আর কোনো ডিজাইন আছে না আপা দুইটা কালারই এটার দাম কত আপা আপনি যদি নেন 350 টাকা রাখা যাবে এত দাম দোকানে তো 350 টাকা দিয়ে পাওয়া যায় দেখি আপনি কত দিবেন না আপা একদম 300 টাকা রাখতে পারবো একটাও কম হবো না 150 টাকা দিব দিবেন না আপা হয় না 150 টাকা এরকমে রাখবেন না রাখেন আপনার যে আরে দাঁড়াও তো তোমার পছন্দ হলে নাও না এই ভাই দেন তো আরে না লাগবে না চলো আরে আমি তো তোমাকে কিনে দিব তাই না মাস শেষে যখন বেতন পাবে তখন না হয় আমার শখ পূরণে ব্যস্ত হয়েও চলো বাসের জন্য মন খারাপ মন খারাপ করো না একটু সময় দাও সবকিছু ঠিক করে দিবি হয়তো ঠিক হবে হয়তো হবে না হয়তো যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর সামনে যা কিছু হবে তা যেন ঠিক হয় এটাই তো চাওয়া তুমি শুধু আমার পাশে থেকো আমাকে আগলে রেখো বলো টমিস প্রমিস কি ব্যাপার চাবি দিয়ে দরজা খুলছো যে মা বাসায় নেই মা তো প্রায় সময়ই থাকে আমার সাথে মা তো একটু গ্রামের বাড়ি গেছে চলে আসবে টেনশন নেওয়ার কিছু নাই আসো ওয়েলকাম সরি তোমাকে বরণ করার জন্য যে এলাকাণ্ড করার কথা তার কিছুই করতে পারলাম না আই এম এক্সট্রিমলি সরি কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেন আচ্ছা আমি কিছু একটা ব্যবস্থা করছি তোমাকে কিচ্ছু করতে হবে না 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 তুমি মনে হয় তুমি কষ্ট পেয়েছো রাইট আমি মোটেও কষ্ট পাইনি আমি বরং একটু অবাক হচ্ছি এত বছর ধরে যে ছেলেটাকে আমি চিনি গোছানো দেখি তার বেডরুম এত এলোমেলো হয় কি করে সেটা ভেবে আরে ব্যাচেলর বাসা তো তুমি তো একটু বোঝোই তাই না তা জনাব কোন সংবিধানে লেখা আছে যে ব্যাচেলরদের বাসা এক কাদা ধুলার আস্তরণ আর ভাজিন বেঁকে বসা কাপড়ে ভর্তি থাকতে হবে ব্যাচেলরদের আবার সংবিধান আছে নাকি এটা তো আগে জানা ছিল না ভেরি ইন্টারেস্টিং আমি এভাবে কখনো ভেবে দেখিনি এখন থেকে এমন অনেক কিছুই আপনি দেখবেন যা আপনি জীবনেও কল্পনা করতে পারেননি কারণ জীবনটা হচ্ছে একটা গোলক ধাঁধা কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে ধরে ঢুকতে ঢুকতে আপনার নাকের ঘ্রাণ শক্তি চলে গিয়েছে তাই যেখানে সেখানে আপনি রহস্যের গন্ধ পাচ্ছেন ঘ্রাণ শক্তি গেছে আর এমন কিছু আচ্ছা তুমি একটু বসো আমি সবকিছু গুছিয়ে দিচ্ছি বসো আপনাকে কিচ্ছু করতে হবে না আমার সংসার আমি গুছিয়ে নিব আরে বড় ফ্রেশ হয়ে আসুন তুমি ফ্রেশ হবে না আগে রুমটাকে ফ্রেশ করে নেই তাই অবন্তী আমি যদি কখনো কোনো ভুল করি আমাকে শুধরে নিও দূরে সরিয়ে দিও না কথা দিচ্ছি শুধরে নেব জি জনাব এবার কি আমি আমার হাতের কাজটা শেষ করতে পারি তুমি একা কেন করবে আমি তোমাকে একটু হেল্প করি চলো কোনো দরকার নেই আপনি হেল্প করবেন না আপনি আমার কাছে আর একটু হেল্প করি লাগবে না আপনি ফ্রেশ হয়ে আসুন এটাই অনেক বড় হেল্প চান
কি ব্যাপার, তুমি এখনো ফ্রেশ হও নাই কেন? ফ্রেশ হব, কিন্তু ভাবছিলাম ফ্রেশ হয়ে আজকে পরবোটা কি। তাই সব কিছু তো একদম সুন্দর মতো গুছিয়ে ফেলেছো। হ্যাঁ, একদম সংসারে হয়ে গেছে না? আচ্ছা, চোখটা একটু বন্ধ করো। কি? চোখটা বন্ধ করো। চোখটা এবার খোলো। নাও। তুমি শাড়ি কোথায় পেলে? সেটা তোমাকে বলা যাবে না, তুমি নাও, ফ্রেশ হয়ে আসো, যাও। লাগবে না, কার না কার শাড়ি। আরে এটা আমার মায়ের শাড়ি। মা যখন এখানে থাকে না, তখন মায়ের শাড়িটা আমি রেখে দিই মায়ের গন্ধ অনুভব করার জন্য। নাও। আসলে কিন্তু এই শাড়িটা আমি পরে ফেললে তো তুমি সেখানে আর মায়ের গন্ধ পাবে না। সেটা নিয়ে তোমার একদম ভালো লাগবে না। তোমাকে তো বলছি এটা তুমি পরো, ফ্রেশ হয়ে আসো, যাও যাও। ঠিক আছে। কি আসলো এখন? মা, তুমি চলে আসছো? আরে হ্যাঁ, আমি তোর মা। কেন, তোর চিনতে কষ্ট হচ্ছে? আশ্চর্য, এত বড় একটা কাণ্ড ঘটায় ফেললি, আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না? আরে মা, তুমি তো আমাকে বললে যে হ্যাঁ বিয়েটা কর, তোমার থেকে পারমিশন নিয়ে তো আমি বিয়েটা করলাম, তাই না? আর তুমি তো বললে যে আমি আস্তে আস্তে, তুই পুরো যেহেতু সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল, তুই কর, আমি আসছি। থাক, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। বৌমা কোথায়? বৌমাকে ডাক। বৌমা, বৌমা। অবন্তি, এই যে চলে এসেছে। আসসালামু আলাইকুম মা। আমি হলো নীলের মা, সালেহা বেগম। থাক থাক, পেছে। আচ্ছা, ও না হয় ছেলে মানুষ, জ্ঞান গরিমা কিছু নাই, কিন্তু তুমি তো মেয়ে মানুষ। হ্যাঁ, তোমার তো একটু কাণ্ডজ্ঞান থাকা উচিত ছিল। তোমার একবারও মনে হয়নি যে ছেলের পরিবারের সাথে একটু কথা বলা উচিত? তোমরা আবার এসব ভাববে কেন? এই জেনারেশনের মেয়েরা তো এ সমস্ত কথা চিন্তাই করতে পারে না। মা, তুমি একটু শান্ত হও না এই প্লিজ। চুপ কর, তুই কোনো কথা বলবি না। আমি বৌমার সাথে কথা বলছি না? হ্যাঁ, শোনো বৌমা, তুমি যে এত বড় একটা কাণ্ড ঘটালে, হ্যাঁ, এখন যদি তোমার বাবা মা আমার ছেলের কোনো ক্ষতি করে দেয়, তখন তুমি কি করবে? মা, না মা, কি বলছো আসলে এগুলো? এমন কিছুই শোনো, না, মা। আমি ন্যাকামি পছন্দ করি না। যা বলার সোজাসুজি বলো। এ কি, ওর কাছে আমার শাড়ি এলো কি করে? কি রে নীল, তুই না বলেছিলি এই শাড়িটা নিয়ে আমাকে যখন মনে পড়বে তখন এটার গন্ধ শুনবি আর আমাকে মনে করবি? এই নে। মা, ও তো এক কাপড়ে চলে আসছে, তোমাকে পুরো ঘটনা আমি বললাম না। আজব ব্যাপার। আর ও তো ফ্রেশ হচ্ছে, তাই আর এই জন্যই তো আমি ওকে বললাম যে মায়ের শাড়িটা তুমি পরো। শোনো বৌমা, আমি সে কখন আসছি, রোদে ঘেমে নিয়ে আসছি, একটু শরবত তো অন্তত করে দেবে নাকি? মা, আপনি বিশ্রাম নিন, আমি এখনই নিয়ে আসছি। তাড়াতাড়ি। মা, তুমি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আর একটু সবুর করো, সবুর মেরে ফলে। এটা না হয় করলাম, কিন্তু মা আছে তো ঘরে। আরে মা ঘুমাচ্ছে, টেনশন নেওয়ার কিছু নেই। শোনো, দ্য ওয়েট ইজ ওভার। নাও 3, 2, 1 and সারপ্রাইজ। কেমন লেগেছে তোমার? আমার কাছে তো খুব ভালো লেগেছে। তাই তুমি এখানে বসো, ওর জন্য আরেকটা জিনিস আছে। ওয়েট, তুমি এত ফুল কোথায় পেয়েছো? এত ফুল চুরি করছি। চুরি? কোথা থেকে? ছাদ থেকে। কি না জি? জনাব, এখন এই ফুল চুরি করার অপরাধে সকালে যদি আপনার জেল হয়? তাই জেল হলে, শোনো তোমাকে একটা কথা বলি, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পুরো ধরো। আমি এমন ভাবে পুরো জিনিসটা সাজিয়েছি আমাকে জীবনও ধরতে পারবে না। তুমি সব কথা এখন বাদ দাও তো, তুমি পুরো সবকিছু কেমন লাগছে সেটা বলো। এই রুম সাজানোর থেকে আমার কাছে কি বেশি ভালো লেগেছে জানো? আমাকে খুশি করার জন্য তোমার চেষ্টাটা। আজীবন তুমি এমন থাকবে তো? থাকবো থাকবো থাকবো। সময় হলেই দেখা যাবে। দেখে নিও। আচ্ছা, এটা কিভাবে যেন পড়ে আমি জানি না ঠিক।
আসসালামু আলাইকুম আঙ্কেল, গুড মর্নিং। ভেরি ভেরি ব্যাড মর্নিং। কি বলেন, দুইটা ভেরি ভেরি? তার মানে তো আপনার অবস্থা খুবই খারাপ। কি হয়েছে? বাহ, কি সুন্দর ফুলের পাপড়ি, আপনার হাতে কিন্তু বেশ মানিয়েছে আঙ্কেল। দেখো, বনেরা যেমন বনে সুন্দর, ফুল সুন্দর গাছে। কে যেন রাতের আধারে আমার সবগুলা গাছ থেকে ফুল চুরি করে নিয়ে গেছে। কি বলছেন আঙ্কেল? কার এত বড় সাহস? নিশ্চয়ই নিশ্চয়ই কেয়ারটেকারটা। এই কেয়ারটেকারটা যেদিন থেকে এসেছে আঙ্কেল, কোন মানুষ আসা যাওয়া করে তার কোনো হদিসই থাকে না। আরে হদিস হদিস ঠিকই থাকে। ঘরের ইঁদুর যখন বাত কাটে তখন বাইরের ইঁদুরের দোষটা দিয়ে লাভটা কি বলো বাবা জীবন? কি বলেন আঙ্কেল? ঘরের ইঁদুর কোথায়? ঘরের ইঁদুর তো আমি দেখতে পাচ্ছি না। কে ঘরের ইঁদুর? সদ্য বিবাহিত, তারপর আবার মাসের শেষ, হাতে টাকা নেই, বউকে উপহার দিবে ঠিক আছে, তাই বলে আমার ফুল গাছগুলোর দিকে তোমার নজর পড়লো? আসলে আঙ্কেল আই এম রিয়েলি সরি, আসলে আমার ভুল হয়েছে। আমি সামনের মাসের বেতনের সাথে আপনার ফুলের টাকাগুলো দিয়ে দিব। আই 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 প্রমিস। দেখো বাবা, আমি এক সময় তোমার মতো পাগল প্রেমিক ছিলাম। বউয়ের জন্য ফুল চুরি করেছো, এটাতে কোনো দোষ নেই, কিন্তু তোমাকে দামগুলো দিতে হবে না। কি বলেন আঙ্কেল? আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? থ্যাংক মা। কিসের চেঁচামেচি? হ্যাঁ, তেমন কিছু না, ওই যে আঙ্কেল যাচ্ছিল তো আঙ্কেলের সাথে একটু কথা বলছিলাম আমরা। ইয়ং ম্যান, বউকে খুশি করার জন্য, উপহার দেওয়ার জন্য তুমি আমার ফুল চুরি করেছো ঠিক আছে, কিন্তু অহেতুক মিথ্যা বলা ভালো না। বউয়ের জন্য চুরি করেছে মানে? এই, উনি এসব কি বলছে রে? মা তেমন কিছু না, তেমন কিছু না, তেমন কিছু না। আমি আপনাকে বুঝিয়ে বলি। এই যে আপনার বীর পুরুষ বউকে উপহার দিবে বলে আমার গাছের যতগুলো ফুল ছিল সবগুলো ফুল ছিঁড়ে চুরি করে নিয়ে এসেছে। এতে আমি কোনো মাইন্ড করিনি। বিষয়টা হয়েছে, পুরুষের পৌরসত্ব যেমন দরকার, ঠিক তেমনি ভালোবাসার জন্য প্রেমিক ভাবটাও থাকা উচিত। ইয়াং ম্যান, বেস্ট অফ লাক, চালিয়ে যাও। বউয়ের জন্য শেষ পর্যন্ত চোর হয়েছিস? ছি, এত অধপতন তোর! না না মা, আসলে আমি তোমাকে বলছি। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি 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 ছি। বৌমা, এই বৌমা, বৌমা! বাবা শোনো, তোমার যদি আরো ফুলের প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাকে চারটা ফুলের গাছ লাগিয়ে দিব ফুল নেওয়ার জন্য। ধুরো ভাই, আম সরি, ধুরো আঙ্কেল, আপনার আর গাছ টাছ লাগাতে হবে না। তো তুমি 4টা থেকে 5টা লাগাইতে পারেন। আপনি আপনার গাছ থেকে আমি ফুল পেয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে ভেজালটা বাদে দিলেন, কি যে হবে আল্লাহ জানে। মা মা মা, আমি বিষয়টা বুঝলাম না। আমি এই ফুলের কথা বলতে এসে কি ছেলেটাকে মা আর বোর মাঝখানে ফেলে দিলাম? ধুর, আমার বন্ধুরা ঠিকই বলে আমার আসলে কোনো কিছুতে লাক ফেভার করে না, যার কারণে আমার মাথার চুলগুলো চলে গেছে। না, বুঝতে পারছি না কি করব। আচ্ছা একটু খেয়ে নাও, হা করো নাও। খাবো না। আরে হা করুন, একটু খেয়ে নাও। বললাম না খাবো না। আচ্ছা ফাইন, এরপর থেকে যা কিছু আনবো সব কিছু লুকিয়ে আনবো, মা একদমই জানতে পারবে না, ঠিক আছে? নাও, না খেলে কিন্তু আমার অনেক কষ্ট হবে। তোমার মা যেগুলো বলে সেগুলোতে বুঝে আমার কষ্ট হয় না? তুমি জানো আজ সারাদিন উনি কি করেছে? কি করেছে? সারাটা দিন আমাকে কথা শুনিয়ে শুনিয়ে কাজ করিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার সংসারে আমার কাজ করতে কোনো সমস্যা নেই। আমি তোমার শার্টগুলো নিয়ে গেলাম ধোয়ার জন্য, উনি আমার হাত থেকে শার্ট কেড়ে নিয়ে বলে আমার ছেলে শার্ট তোমাকে ধুতে হবে না। তার ছেলে শার্ট আমি ধুবো না তো কে ধুবে? আমরা কি বাসায় কাজের লোক পালি? না না, বাদ দিলাম এটা। তুমি বাসায় এসে যেন খেতে পারো তার জন্য আমি কিছু আলুর চপ বানিয়ে রেখেছি। তেলটা গরম দিয়ে আমি আমাদের রুমে গেলাম, এসে দেখুন সব চপ ফেলে দিয়েছে। কি বলো? আসলেই? আমি নিজেও অবাক। আমি বললাম যে মা এগুলো কি হলো, পিক্সারে কেন দিলেন? আমার ছেলেকে তেল দিতে হবে না, তোমার সব চালাকি আমি বুঝি। এগুলো কি ধরনের কথা? আচ্ছা একটু একটু থামো প্লিজ। মা এরকম করতে থাকলে? আচ্ছা একটু থামো প্লিজ, আল্লাহ দোহাই লাগে। মায়ের তো একটু বয়স হয়েছে তাই না, কি বলতে না কি বলে ফেলে। বয়স হলে যা খুশি তাই বলবে? না না না, অবশ্যই না। আমি তো মাকে ভালোবাসতেই চাই, কিন্তু মা যদি এরকম আচরণ করতে থাকে তাহলে তো আমাদের মধ্যে দূরত্ব বাড়বে। আচ্ছা আমি ভাবলাম, এই সব কিছুর পর আমি ভাবলাম মা হয়তো আমার উপর কোনো কিছু নিয়ে অভিমান করে আছে। আমি একটু তেল গরম করে দিই পাটা মালিশ করব বলে আমি নিয়ে গেলাম। আর কি হয়েছে শুনছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তেল। মা বলে যে আমি নাকি তার ছেলের পাশাপাশি এখন তাকেও তেল দিচ্ছি।
আমি তো জীবনেও কোনোদিন এই ধরনের কথা শুনি নাই আমাদের বাসাতে। আচ্ছা আমি বুঝতে পারছি, কি করব বলো, মা তো কিছু বলতেও পারি না, সইতেও পারি না। আর একটু বয়স হয়েছে না, কি বলতে না কি বলে ফেলে, কন্ট্রোলে নাই তো। আসলে কি হয়েছে, ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করছে, তাই হয়তো একটু একটু সেন্সিটিভ। আর সন্তানের কাছে মায়ের তো সবচেয়ে থেকে বেশি মূল্যবান, তাই না? আর তুমি তো একজন নারী, তুমি আমার থেকে বেশি আরো ভালো বুঝবে, তাই না? তুমি প্লিজ রাগ করো না। এই যে লোকমাটা কতক্ষণ ধরে হাতে নিয়ে রাখছি, তুমি একটু খাও প্লিজ। নো 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 নো, এই তো খাও। তুমি না খেলে কি আমার পেট ভরবে বলো? ও তোমাকে তো বিকালের কথা বলাই হয়নি। এই যে মাছ দিয়ে দিছি, না খাও। হ্যাঁ খাও, এই তো। একটা কথা বলাই হয়নি। আচ্ছা ওটা শুনবো আরেকদিন, তুমি একটু খাও, মাছ দিচ্ছি তোমাকে, নাও একটু নাও, খাও খাও। ভাইয়া এগুলো কত করে? 60 টাকা পিস। 60 টাকা? 50 টাকা করে রাখেন, আমার এই 2টা পিস দিয়ে দেন। ধন্যবাদ ভাই। কি ব্যাপার, নিজের ঘরে এরকম ফিসফিসিয়ে কথা বলছো কেন? আরে মা কোথায়? মা তো ঘুমাচ্ছে। শিওর? আজকে বাসায় ফিরে হঠাৎ মায়ের খোঁজ? আরে তেমন কিছু না। আচ্ছা তুমি একটু চোখটা বন্ধ করো তো। কেন? এত প্রশ্ন করো না, চোখটা বন্ধ করো। আমার দিয়ে তোমাকে একটু সামান্য উপহার, এটা সাদরে গ্রহণ করুন। ধন্যবাদ। ওয়েলকাম। আর আমি তো একজন গরিব প্রেমিক, এর থেকে বেশি কিছু তো সামর্থ্য আমার ছিল না। কি ব্যাপার, তুমি হাসছো কেন? আমি সত্যি সত্যি তো বললাম। আর সেদিন তোমার ক্লিপটা ভেঙে গেছিল, সেটা তো আমি দেখছি, তাই ভাবলাম এটাই হবে সবচেয়ে থেকে ভালো উপহার। জনাব, আপনি যে আমার ছোট ছোট বিষয়গুলোতে এত খেয়াল রাখেন, এতেই আমার ভালো লাগে। বেগম সাহেবা আপনার দেয়া এই উপহার পেয়ে অসীম খুশি। একটা জিনিস কি জানো, বিয়ের পরে আমার দেওয়া প্রথম উপহার হচ্ছে এটা। আর আমি জানি তুমি আমাকে যেভাবে যত্ন রেখেছো, ঠিক এই জিনিসগুলোকে সেভাবে যত্ন রাখবে। আচ্ছা শুনো, এখন যে তাড়াতাড়ি রেডি হলো। কি ব্যাপার, রেডি কেন হতে হবে? ব্যাপার হচ্ছে শুভ জন্মদিন। তোমার মনে ছিল? তো আমার বউয়ের জন্মদিন আমার মনে থাকবে না? তুমি কোনো কথা বললাম? যাও তাড়াতাড়ি রেডি হয় না। কোথায় যাব? যেদিকে তুই চুপ যাও সেদিকে হারিয়ে যাও। কিন্তু মা তো অনেকগুলো কাজ দিয়ে রেখেছেন, বের হলে রাগ করবেন। আরে মা কিছু বলবে না, সবকিছু আমি ম্যানেজ করবো। আমি মায়ের জন্য উপহার আনছি, কোনো টেনশন নেই। স্মার্ট বয়। আচ্ছা যাও তাড়াতাড়ি রেডি হয় না। একটু কাজগুলো সেরে নিই, অল্প একটু বাকি আছে। আর তাড়াতাড়ি করো। আচ্ছা এতটুকু করে নিচ্ছি। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি কিন্তু। ঠিক আছে। মা, মা, আরে তুমি এভাবে দিনে দুপুরে শুয়ে আছো কেন? তোর শরীরটা ভালো? হ্যাঁ ভালো, ঠিক আছে। আস্তে আস্তে আস্তে। কি হয়েছে, ডাক্তারছস কেন? তোমার জন্য একটা জিনিস আনছি। কি জিনিস আনছস? আপনি একটু চিন্তা করেন আপনার জন্য কি আনছি। শাড়ি কিনছস? অত টাকা তো এখন আমার কাছে নাই। তাও তো ঠিক। আমি আপনার জন্য একটা ক্লিপ আনছি। ক্লিপ আনছস? দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। আমার একটা ক্লিপের দরকার আছিল, তুই কেমন করে বুঝলি? আর আমি কি বুঝি না আমার মায়ের কখন কি দরকার হয়? তো আমি বুঝতে পারি। খুব ভালো হয়েছে, খুব আচ্ছা, খুশি হয়েছি। তোমার শরীরটা এখন কেমন? ওষুধ খাইছো ঠিকঠাক মতো? না, কখন খামো? তোর বউ তো আমার ওষুধ খাওয়া দেয় না। আরে কয়টা বাজে আমি তো কিছু বুঝিও না। কাজের মাঝখানে হয়তো ভুলে গেছে, সমস্যা নেই, আমি খাওয়াই দিতেছি। বউর পক্ষে তো কথা কইব। এই যে নিন। হয়ে গেল।
বলে দিব না, ঠিক টাইম মতো ওষুধ খাওয়াই দিবে। আর আপনি এইভাবে ঘুমিয়ে আছেন কেন? ঠিকঠাক মতো শোন। আরে এমন আবার শুভ কেন? তুই কই যাস? আমি একটু যাই ফ্রেশ হই, আপনি শোন। হ্যাঁ বুঝছি কই যাইতেছস, বউর কাছে যাইতেছস তো বুঝছি। যা যা, মায়ের কাছে বসানোর সময় নাই। না না, কি বলেন আম্মা, আমি আছি, আমি আপনার এখানেই আছি। আপনি ঠিকঠাক মতো শোন, আপনার হাত পাটা একটু আমি টিপা দিই। থাক, টিপতে হইব না, যা তোর বউর কাছে যা। আরে আমি আছি তো, হ্যাঁ। চশমাটা খুলেন। ও আমার কাছে বসানোর সময় আছে তোর? আছি, আমি এখানেই আছি। বেশিক্ষণ বসলে আবার তোর বউ ডাক দেওয়া শুরু করবো না। আরে না না, তোমার চোখে হারিয়ে গেলে সময়ের খেয়া থেমে যায়, তোমার ছোঁয়ায় মনে হয় যেন এই পৃথিবীটা শুধু আমাদেরই হয়। তোমার নীরবতাও কথা কয়, শুধু আমায় ডাকে গভীর সুরে। তুমি পাশে থাকলে কিচ্ছু চাই না, ভালোবাসা জমে প্রতিটি মুহূর্ত জুড়ে। তুমি থাকলে পৃথিবী থেমে যায়, নিভে আসে সব ব্যস্ততা। তোমার একটুখানি হাসি পেলেই মনের আকাশে বাজে আল্লাহ। তোমার স্পর্শে জানি আজও ভালোবাসা হারায় না পর। তুমি আছো বলেই প্রতিদিন নতুন করে খুঁজে পাই নিজেকে বারবার। তুমি থাকলে পৃথিবী থেমে যায়, নামহীন সব কষ্ট মুছে যায়। তোমার সাথে নিঃশব্দ রাতেও ভালোবাসা গান হয় বাজে শুধু আমাদের জন্য। আচ্ছা বস, এই এত ছোট বাসায় তোদের তিনজনের হয়, কষ্ট হয় না থাকতে? যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। আপনার মেয়েকে তো আমরা কম স্পেস দেই না, কি বলো বৌমা? জি মা, বাসাটা ছোট হলেও আমাদের তিনজনে থাকতে কোনো সমস্যা হয় না। শাক দিয়ে আর মাছ থাকতে হবে না। তা অবশ্য যায় না, কিন্তু আমি আর আমার ছেলে আপনার মেয়েকে তো কম যত্ন করি না। 30,000 টাকার স্যালারিতে যে আমার মেয়েটা কত যত্নে আছে সেটা তো আমি জানি। তবে তোর ভাগ্য ভালো, এই টাকায় এত সুন্দর একটা বাসা পেয়েছিস। বিয়ান সাহেব, আপনি কি আমার ছেলেকে টাকার খোটা দিচ্ছেন? ও মা, ছি ছি, টাকার খোটা দিতে যাব কেন? ও তো আমারও মেয়ের জামাই। মানে আমার মেয়ে এত বড় বাড়িতে মানুষ, ওকে কখনো অভাব স্পর্শ করেনি। বাট এখন মা, আমাদের সংসারটা তো সবেমাত্র শুরু করেছি, কয়েকটা দিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। যা আজকে হয়নি তা কখনোই হবে না। আচ্ছা বিয়ান সাহেব, আপনি কি আপনার মেয়েকে দেখতে এসছেন না কথা শোনাতে এসছেন? কথা শোনাতে আসবো কেন, আমি এসছি একটা সুখবর দিতে। কি সুখবর মা? আরে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে। তাই? হ্যাঁ, ছেলে ইঞ্জিনিয়ার, খুবই ভালো ফ্যামিলি, একদম যেমন ছেলে দেখতে সুন্দর তেমন ফ্যামিলিও ভালো। তার স্যালারি কত শুনবি? কত? 2 লাখ টাকা। আচ্ছা শোন, আগামী শুক্রবারে তুই জামাই নিয়ে চলে আসিস। তোর শাশুড়িকে বললাম না, মুরব্বী মানুষ অতটা পথ যেতে পারবে না। আপনি বললেও আমি যেতাম না।
মা আমি নীলের সাথে কথা বলে তোমাকে জানাবো। ওমা, এটা আবার কেমন কথা? মেয়ে মায়ের বাড়িতে যাবে, আবার জামাইকে বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে। আমার ছেলে তো সবসময় ফ্রি থাকে না, একটা বড় কোম্পানিতে চাকরি করে, বিরাট দায়িত্বের কাজ করে, তাই সব সময় যখন তখন কোথাও যেতে পারে না। হ্যাঁ মা, আসলে নীলের কোনো কাজ আছে কিনা এটা তো আমার জানতে হবে। আমি তো জানি না ওর অন্য কোনো ব্যস্ততা আছে কিনা। আমি কথা বলে তোমাকে জানাবো। বৌমা, তোমার মাকে চা নাস্তা খাওয়াও, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি আমার ঘরে গেলাম। আমি খাবো না। ওদিকে সীমন্তীর হবু জামাই, সে আবার কিছু গিফট পাঠিয়েছে, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, চা খেয়ে যাও মা। আরে বললাম তো খাবো না, এই গরমের মধ্যে আবার চা। তোরা কিন্তু চলে আসিস। হ্যাঁ, মা আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। অনেক দিন পর তোমার হাতে রান্না খেলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা, আসতে কি সমস্যা হবে? আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে তো বাসায়? একদম ঠিকঠাক। আচ্ছা মা, তুমি জানি সকাল থেকে কি বলবে বলবে বললে, এখন তো সীমন্তের শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে, বলো না কি কথা? না মানে, আচ্ছা নীল কি তোকে হাত খরচ ঠিকঠাক মতো দেয় তো? হ্যাঁ দেয়। আর তুমি তো জানো মা, আমার কি এমন খরচ আছে বলো, যখন আমার টাকা লাগে নীলকে বললেই নীল দিয়ে দেয়। না মানে, আমি না তোকে কিছু টাকা দিতে চাই। কি উপলক্ষ? মা মেয়েকে টাকা দিবার জন্য আবার উপলক্ষ লাগে নাকি? কি হয়েছে মা বলো তো? তুমি তো কখনো এভাবে কথা বলো না। না মানে, কিভাবে যে বলি কথাটা। মা মানে, গত সপ্তাহে নাকি নীলের চাকরিটা চলে গেছে। কি? হ্যাঁ মানে, ও অফিসে অন্যমনস্ক থাকে, কি সারাদিন ভাবে, তো একটা বড় রকমের কাজ ওর হাতছাড়া হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তো এমডি তখন তাকে গত সপ্তাহে সাসপেন্ড করে দিয়েছে। বাবা শিওর যে নীলের ব্যাপারেই শুনেছে? মারে, তোর বাবা শিওর না হয়ে কখনো কোনো কথা বলে না। আচ্ছা বাদ দে না এসব, আমি তোকে আপাতত কিছু টাকা দিচ্ছি, তারপর যদি লাগে আছে তো আমি। আচ্ছা আমি নিচে গেলাম, তুই আয়। কি খবর? কোথা থেকে আসলে? কোথা থেকে আসলে? অফিস থেকে। আর কই থেকে আসবো? এত তাড়াতাড়ি যে চলে আসলো? অফিসের কাজটা ছিল না আজকে তেমন বেশি, প্রেশার ছিল না, তাই চলে আসলাম। ভাবলাম তোমাদেরকে একটু সময় দিই। তোমাকে তো সাসপেন্ড করা হয়েছে। 7 দিন ধরে তাহলে কোথায় যাওয়া আসা করো তুমি? কি বলতেছো? আমাকে সাসপেন্ড করছে? তুমি পাগল হয়ে গেছো? আমাকে কেন সাসপেন্ড করবে? নীল 1 সপ্তাহ হয়ে গেছে তুমি সাসপেন্ড হয়েছো, তুমি আমাকে জানাওনি। আচ্ছা, বাসার মধ্যে তো চিৎকার করো না প্লিজ। বাদ দাও না, আমি তো বুঝিয়ে বলছি। কি ব্যাপার, এরকম চিৎকার করে নীলের সাথে কথা বলছো কেন? মা, আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি প্লিজ আমাদের মাঝে কথা বলবেন না। কেন কথা বলবো না? 100 বার কথা বলবো। আমার ছেলের বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। আপনার যদি আপনার ছেলের বিষয়ে কথা বলার অধিকার থাকে, তাহলে ওয়াইফ হিসেবে আমার অধিকার আছে আমার হাজবেন্ডের বিষয়ে কথা বলার। এভাবে তুমি আমার ছেলের সাথে কথা বলতে পারো না বৌমা। মা আপনি প্লিজ এখান থেকে চলে যান, আপনি আমাদের মাঝে কথা বলবেন না। তুমি বাড়াবাড়ি করছো বৌমা। বাড়াবাড়ি আমি করছি মা নাকি আপনি করছেন? আপনি কেন হাজবেন্ডের মাঝে কথা বলতে আসবেন? বলছি তার কারণ আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না। তুমি এইভাবে আমার ছেলের সাথে কথা বলতে পারো না। আপনার ছেলে অন্যায় করেছে, 1 সপ্তাহ ধরে তার চাকরি নেই বসে সেটা তার ওয়াইফকে জানার প্রয়োজন বোধ করেনি। চাকরি নেই মানে? বৌমা এসব কি বলছে? মা অমন কিছু না, চাকরি আছে। তুমি টেনশন করো না তোমরা। শোনো বৌমা,
চাকরি যদি যেই থাকে সেটা হয়েছে তোমার কারণে। কি বলছো এগুলা? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কারণ তুমি আসার পর থেকে নীলের জীবনে কোনো কিছু ভালো হয়নি। আপনি আসার পর আমি আমার সংসার গোছাতে পারিনি, তার জন্য আমি নীলকে সময় দিতে তুমি কোনো মা তার ছেলে জীবনে কোনো অভিশাপ বয়ে আনে না। তুমি তো বাইরে থেকে আলো চাকরি কেন চলে গেল? স্টপ ইট প্লিজ। তোমাদের দুজনের জন্য আমার চাকরি হারিয়েছি আমি। আমাদের জন্য? ইয়েস, তোমাদের জন্য। তোমরা দুজন মিলে কি শুরু করেছো? আর তোমরা যা শুরু করেছো না, আমি রীতিমতো হাঁপিয়ে উঠেছি। একজন আরেকজনের নামে সবসময় কমপ্লেন করতে থাকো কেন? ওয়াই? আমাকে বলো। বউকে কেন আমি বেশি দিচ্ছি সেটা নিয়ে তোমার কমপ্লেন, মা কেন তোমাকে কথা শোনাচ্ছে সেটা নিয়ে তোমার কমপ্লেন। তোমরা কি কখনো ভেবে দেখেছো আমার মধ্যে কি হচ্ছে, আমার ভিতর দিয়ে কি যাচ্ছে? তোমরা কখনো ভেবে দেখোনি? কেন? এটার উত্তর আমাকে দাও। কেন? আমি জানি তোমাদের মধ্যে কোনো উত্তর নেই, তোমাদের কাছে কোনো উত্তর নেই, সেটা আমি ঠিকই জানি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার পৃথিবীর সবকিছু তো তোমাদের জন্য। আমার আর কেউ আছে বলো? আমি তো সবসময় চাইছি তোমাদের জন্য ভালো হয়, কিন্তু তোমরা কেন এরকম শুরু করছো? একটা সাজানো গোছানো সংসারকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছো কেন? আমাকে বলো, উত্তর দাও। তোমাদেরকে একটা কথা বলি, আমি যেমন আমার মায়ের সন্তান, তেমনি আমি অবন্তীর হাজব্যান্ড। তোমরা না কখনই আমার দিকে তাকাও নাই। আমার দিকে তাকিয়ে একটাবারও তোমরা চিন্তা করো না যে আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে। তারপরও না আমি সবকিছু চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে সবকিছু সহ্য করেছি। সবকিছু সহ্য করে করে নিজের মধ্যে নিজে গমড়ে মরছিলাম। তারপর আর কি, আমি ঠিকঠাক মতো টাইমলি অফিসে যেতে পারতাম না, অফিসের কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারতাম না, কোনো কিছু আমার ঠিকঠাক মতো চলছিল না। আর কি আমাকে সুন্দর মতো অফিসে ডেকে নিয়ে সাসপেন্ড করে দিল। তারপরে আমি চুপ ছিলাম। আমি কোনো সিন ক্রিয়েট করিনি বাসার মধ্যে এসে। আমি যেন কোনো সিন ক্রিয়েট না হয় সেটার জন্য আমি তোমাদেরকে কিচ্ছু বলিনি। আমি মিথ্যা বলছি যে আমার চাকরি আছে, আমি সুন্দর মতো চাকরিটা কন্টিনিউ করছি যাতে তোমরা টেনশন না করো। কিন্তু তারপরেও তোমরা আমাকে সব সময় কাজ করে দাঁড় করিয়েছ। আমাকে একটাবার বোঝার চেষ্টা করোনি তোমরা। কেন? আমাকে সেটার উত্তর দাও। আমি উত্তরটা চাচ্ছি, তোমাদের থেকে উত্তরটা আমি চাচ্ছি। আমাকে বলো, উত্তর দাও। তোমাদের না অনেক প্রশ্ন, বলো আমাকে, আরো প্রশ্ন করো। তুমি কি যেন একটা প্রশ্ন করেছিল অবন্তী, আমি 7 দিন কোথায় ছিলাম? এই 7 দিন আমি চাকরি খুঁজছিলাম আরেকটা। আমি দিনরাত এক করে ইন্টারভিউ দিচ্ছিলাম, তোমাদেরকে কিচ্ছু বুঝতে না দিই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমাদের সাথে অনেক রাফ ব্যবহার করে ফেললাম। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমাদের মধ্যে যা কিছুই হবে না কেন সামনে, তোমরা নিজেরা ডিসাইড করো তোমরা থাকবে নাকি এখানে, নাকি থাকবে না, তোমরা দেখো। থ্যাংক ইউ। la la
না মা, নীল ব্যস্ত ছিল তাই ওকে জানাতে পারিনি। ও বাসায় আসলে আমি বলছি। আচ্ছা মা, আমি এখন রাখি। মা ফোন করেছিল, সীমন্তীর বিয়ে 13 তারিখ। মা একা হাতে সবকিছু গোছাতে পারবে না, আমি কয়েকটা দিন ওই বাড়িতে যেয়ে থাকবো। বোনের বিয়ে নাকি নুনন্তে পান্তে ফোরনো ছেলেটার সংসার করতে কষ্ট হচ্ছে? কি বললে তুমি? কি বললাম? যা শুনতে পারলে তাই বললাম। বেকার ছেলে সংসার করতে যে কষ্ট হচ্ছে সেটা বললেই তো পারো। তুমি এ কথা বলতে পারলে? আমি খারাপ কিছু বলেছি? খারাপ কিছু তো বলিনি, ঠিকই বলেছি। ঠিক বলনি নীল, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে আগলে রাখবে। তোমার কথায় আমি সব ছেড়ে এক কাপড়ে আমার ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। কত কয়েকটা মাস আমি তোমার সাথে অ্যাডজাস্ট করে চলছি, আর কত 2টা মাস ধরে না আমি নুন আনতে পান্তা ফুরে ছেলেটার সাথেই আছি। তারপরেও তুমি আমাকে এই কথা বলতে পারলে? এখন কিছু বলছো না কেন? তোমার কথার কোনো জবাব দিতে আমি বাধ্য নই। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি না বাড়ি যাবে? তো বাড়ি যাও, ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে চলে যাও, তোমার থাকার দরকার নেই। অবন্তী, 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 অবন্তী। কি হয়েছে? সকালবেলা অবন্তীকে ডাকছিস কেন? মা, অবন্তী কোথায়? আমি যখন ওই ফজরের নামাজ পড়তেছিলাম, পড়ে যখন উঠলাম তখন দেখলাম অবন্তী সুটকেস নিয়ে চলে যাচ্ছে বাইরে। আমি আটকাতে অনেক চেষ্টা করলাম কিন্তু আমার কথা শুনে না, ও চলে গেছে। তুমি আমাকে একটা ডাক দিবা না? কি করছো এটা মা? আমি আবার কি করলাম? ঠিক আছে, আমি আসছি। আরে কোথায় যাচ্ছিস? আরে তোর নামে সকালটা জেগে উঠে, চুপি চুপি সুর বাজে মনকে ছুঁয়ে, চোখে চোখে থাকে যত প্রশ্ন, তুই ছুঁয়ে দিলে সব উত্তর মিলে যায়। তোর এক চুমুতে ঘুচে যায় সব ক্লান্তি, তোর হাতে হাতে ঘরটা হয় শান্তি। তুই থানাতে ঘুচে যায় সব ক্লান্তি, তোর হাতে হাতে ঘরটা হয় শান্তি।
সে দিনটা হোক যতই অসম্ভব মানায়। তুই আমার ভোর, তুই আমার রাত, তোর একটুকরো স্পর্শেই বদলে যায় বাতাস। আলো আঁধারিতে শুধু তোর ছায়া, ভবিষ্যতের ছবিতে তুই একটাই নাম। তোর রাগ, তোর অভিমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? এটা কি নীলা আহমেদের বাসা? হ্যাঁ, না, একটা লেটার ছিল। দেখি। কি হয়েছে মা, কি এসেছে? আসসালামু আলাইকুম ভাই। এসেছে। চিঠি? হ্যাঁ, এই যে। কিসের চিঠি রে? মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমি এসে সব তোমাকে বলছি। বৌমা ডিভোর্স লেটার পাঠিয়েছে না? কি বলছো? বাবা, বাবা তুই আমার একমাত্র সন্তান। আমার খুব শখ ছিল তোকে আমি নিজে পছন্দ করে বিয়ে করাবো। তুই হুট করে বিয়ে করে ফেললি, সেটা শুনে আমার একদম ভালো লাগেনি বাবা। আমি যা করেছি ওই মন খারাপ থেকে করেছি, আমি কখনো অবন্তীকে বুঝতেই চাইনি। অবন্তী খুব ভালো মেয়ে, আমি চাই না তোদের মধ্যে ডিভোর্স হোক বাবা। ও এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি বাড়িটা কেমন খা খা করছিল। ওর জন্য আমার হৃদয়টাকে দেখতেছ বাবা। তুই আমাকে একবার সুযোগ করে দে, আমি শাশুড়ি থেকে ওর মা হয়ে উঠতে চাই বাবা। আমাকে একবার সুযোগ করে দে। আমাকে তোর ঘেন্না হচ্ছে না? ঘেন্না হচ্ছে? কি বলছো বাবা? তুই ওকে ফিরিয়ে নে বাবা, মন থেকে বলছি। আমি ওর সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না। তোমাকে ফিরিয়ে নিয়ে আয় বাবা, ফিরিয়ে নিয়ে আয়। আই এম রিয়েলি সরি অবন্তী। আমি যে ব্যবহার তোমার সাথে করেছি সেটা কখনোই ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি। আমি সত্যিই খুবই সরি। লাস্ট 7টা দিন ধরে তুমি তো আমাকে অনেক ইগনোর করলে। তোমাকে রিচ করার অনেক চেষ্টা করেছি, তোমার বাসার নিচে এসে দাঁড়িয়েছিলাম, তোমাকে ফোন করেছি, তুমি কোনোটারই কোনো রেসপন্স করোনি। আমি আর কিভাবে সরি বলে তুমি আমার কথাগুলো শুনবে? তুমি 7টা দিন কি আমাকে একবারও মিস করোনি? মিস করেছি বলেই আজকে যখন তুমি দ্বিধা দ্বন্দ্ব পেরিয়ে এই গেট দিয়ে ঢুকলে, তখন নিচে বসে অন্তত তোমার সাথে আমি কথা বলছি। গত 7টা দিন তো দেখলাম একটাবারও তোমার মুরদ হয়নি উপরে উঠে এসে কথা বলার, সরি বলার। মুরদ? আমার এই জীবনে না আর কোনো কিছু করার কোনো মুরদ নেই, আমার কোনো জায়গাই নেই। একটা বেকার মানুষ, তার আবার কি মুরদ থাকতে পারে, তাই না? তুমি ঠিকই বলেছ, আমারই ভুল। আমি আসলে কোনো কিছু ব্যালেন্সই করতে পারি নাই। এটা একটা পুরুষ মানুষের স্বপ্নের মতো যে তার মা তার বউ একসাথে মিলেমিশে থাকবে। একটা পুরুষ মানুষের না এর থেকে বেশি আর কোনো কিছু চাওয়ার থাকে না, কোনো কিছু পাওয়ার থাকে না। বাট আ ম্যান নিডস টু ব্যালেন্স। তার সারা জীবনে ব্যালেন্স করতে হয়। এন্ড আমি সেই ব্যালেন্স করাটাতে আই ফেইলড। আই নো দ্যাট। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। But I promise I'll feel better. আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আমি তোমার কাছে হাত জোর করে মাফি চাচ্ছি। প্লিজ, আমি তোমাকে সারা জীবন সুখে রাখার চেষ্টা করব। সরি।
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করো। বন্ধ করো না, বন্ধ করো, তুমি বন্ধ করো। বেশি প্রশ্ন করে, চোখ বন্ধ রেখো কিন্তু। চোখটা খুলো। এটা কি? দেখো তুমি এটা কি। তোমার চাকরি হয়ে গেছে? ইয়েস। কংগ্রেচুলেশনস। তুমি তো খুশি কেন? আমি যদি বেকার থাকতাম তাহলে কি আমার সাথে আমার বাসায় যেতে না? তুমি বেকার থাকলে আমি তোমার সাথেই যেতাম। তাই চাকরিটা মনে হয় আমি আর করবো না, বুঝছো? করো না। কি করবে সারাদিন? বসে থাকবো বাসায়। হুম। তোমাদের ঝগড়া দেখবো আর কি। তোমার ওর ভাই ঝগড়া দেখতে আমার ভালোই লাগে এখন। সয়ে গেছে আমার। আমি আর মা মোটেও ঝগড়া করি না। মাও আমাকে অনেক আদর করেন, আমিও আমাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি এরকম ঝগড়া করে কোনো সারাদিন একজন একজনের পিছিয়ে লেগে থাকো কেন? এটা ঝগড়া না, এটাও ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। তাই? হ্যাঁ। আচ্ছা তাহলে ঠিক আছে।